বন্ধুরা, পশ্চিমবঙ্গের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচণ্ড রকমের চাপে পড়ে গেছেন এবং তার গদি যে টলমল করছেন, গদি হারাবার ভয়ে তিনি যে শঙ্কিত হয়ে পড়েছেন, সেটা আজকে সকলের কাছেই স্পষ্ট হয়ে গেছে। চারিদিকে যেভাবে স্বতঃস্ফূর্ত জন আন্দোলন চলছে, জনগণের রোষ ফেটে ফেটে বেরোচ্ছে, তাই তিনি সেটাকে আটকাবার জন্য পাল্টা প্রতি আক্রমণের রাস্তায় হাঁটছেন। কিন্তু সেই প্রতি আক্রমণ করতে গিয়ে এই চাপের পরিস্থিতিতে নত্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। কখন কি বলছেন, কাকে বলছেন, কিভাবে বলছেন, প্রকাশ্য মঞ্চ থেকে সেটা বলা যায় কিনা, একটা সাংবিধানিক পদে থেকে এরকম গুন্ডামির ভাষা প্রয়োগ করা যায় কিনা, সেই জ্ঞানটাই তিনি হারিয়ে ফেলেছেন। কিন্তু এইটা করতে গিয়ে যেটা সব থেকে বড় সর্বনাশটা তিনি ডেকে এনেছেন বলে চর্চা শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে এতদিন সো কল্ড তার রক্ষাকর্তা যারা ছিলেন বলে অভিযোগ উঠত, তাদেরকেই চটিয়ে দিয়েছেন তিনি। একদিকে যেরকম মোদি শাহকে চটিয়েছেন, তেমনি সংঘ পরিবারকে চটিয়ে দিয়েছেন। সোজা কথায় মৌচাকে ঢিলটা মেরে দিয়েছেন এবং এরা নিজেদের অস্তিত্ব বা নিজেদের জায়গাটা প্রমাণ করার জন্য এবার কিন্তু কার্যত রণংদেহী মূর্তি নিতে চলেছেন। অনেক হয়েছে, এবার কড়া সবক শেখানোর জায়গা হয়ে গেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী বলে বা ফেডারেল স্ট্রাকচারের অঙ্গ বলে এতদিন চুপ করে যে ভদ্রতার রাজনীতি করে এসেছেন এরা, সেই জায়গাটাকে এবার জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে কড়া সবকটা শেখাতে হবে। নাহলে গোটা দেশের কাছে তাদের ভাবমূর্তি নিয়ে অত্যন্ত নেগেটিভ বার্তা যাচ্ছে এবং সেটা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বা তাদের যে ভাবমূর্তি জায়গাটা রয়েছে সেটাকে ধ্বংস করে দেবে। এবং সবথেকে বড় কথা, একটা জিনিস মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদী সরকারের কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা নেই, একটা মিলিজুলি সরকার চালাতে হচ্ছে। এই জিনিসকে যদি অঙ্কুরই বিনাশ না করা যায়, 5 বছর কিন্তু সরকারটা চালানো যাবে না। তবে সেই কারণেই জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে যে বড্ড ভুল খেলে ফেললেন দিদি, এবং এর এর খেসারত কিন্তু কড়াই গণ্ডায় দিতে হবে। কেন এই চর্চা হচ্ছে এবং কারা কারা ঠিক চটেছেন এবং কিভাবে অ্যাটাকটা আসতে পারে, অবশ্যই তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যার কথা বলবো তিনি কার্যত সংঘ পরিবারের পোস্টার বয় যোগী আদিত্যনাথ। আপনারা জানেন যে সেদিনকে ওই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল, সেইখান থেকে তিনি একাধিক কথাবার্তা বলেছেন এবং সেই জায়গা থেকে সবথেকে বেশি অ্যাটাকটা করেছেন কিন্তু এই যোগী মুখ্যমন্ত্রীকে, এবং সেই জায়গা থেকেই পাল্টা প্রত্যাঘাত আসতে চলেছে। দেখুন, একটা জিনিস বিজেপির অভ্যন্তরের রাজনীতিতে বুঝতে হবে, সেখানে সংঘ পরিবার সরাসরি কোনো সময়ই রাজনীতির সঙ্গে জড়িত থাকে না। কিন্তু সংঘ পরিবার থেকে যারা রাজনীতিটা করতে চান, তারা কিন্তু সরাসরি বিজেপিতে যোগদান করেন এবং সেই জায়গায় কিন্তু সংঘ পরিবারের সঙ্গে তাদের সরাসরি কোনো যোগ থাকে না, কিন্তু সংঘের নীতি আদর্শ তাদের মাধ্যমেই কিন্তু বাহিত হয়। এবং এই জায়গা থেকে কার্যত যোগী আদিত্যনাথকে পোস্টার বয় বলা হয় সংঘ পরিবারের। এবং নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসেবে রিটায়ার করবেন, তিনি আর দায়িত্ব নেবেন না, তখন পরবর্তী দেশের প্রধানমন্ত্রী হবেন কে, এই জায়গাটাই কিন্তু যোগী আদিত্যনাথের নাম খুব খুব বড় রকমের ভাবে ভেসে আছে। একাধিক নাম আছে, অমিত শাহের নাম আছে বা অন্যান্যদের নাম আছে, কিন্তু যোগী আদিত্যনাথও সেই দৌড়ে আছেন। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের পর যেটা হয়েছে যে উত্তরপ্রদেশের যে ফলাফল হয়েছে, তাতে কিন্তু যোগী প্রশাসন এমনিতেই একটু চাপে আছে। তার উপরে আগামী দিনে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আছে, সেখানেও কিন্তু সেই চাপটা থাকবে। এরই মাঝখানে যেভাবে তাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে, এর আগে অতীতে কিন্তু বারবার তার গেরুয়া বসন নিয়ে অনেক অনেক এমন মন্তব্য করেছেন যেটা সভ্যভব্য নয়, এবং সেই জায়গাটাকে রাজনীতি বলে কিন্তু এড়ানোর একটা চেষ্টা হয়েছে। কিন্তু এবারে যেভাবে ডাইরেক্ট অ্যাকশন এসেছে, এবারে যেভাবে ডাইরেক্ট অ্যাটাকটা হয়েছে, সেই জায়গা থেকে যোগী শিবির তো ক্ষেপে গেছেই, তার পাশাপাশি কিন্তু সংঘ পরিবারের একটা অংশ তারাও কিন্তু এই ঘটনায় অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে। 1 নম্বর গেল যোগী আদিত্যনাথ। 2 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা জানেন, যারা অন্য দল থেকে বিজেপিতে যোগদান করেছেন, তাদের মধ্যে এই হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অত্যন্ত পছন্দের, এবং তার উপর কিন্তু অনেকটা নির্ভর করে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের রাজনীতি। এবং তাকে কিন্তু প্রথমবার আসামে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী করা হয়নি, তাকে এবারে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্ব দিয়ে তিনি অনেক সংস্কারমূলক কাজ করছেন, যেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে।
কিন্তু বারবার এই হিমন্ত বিশ্ব শর্মাকে তার চরিত্রটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। সেটাকে এখনো ইগনোর করা হচ্ছে। কিন্তু এইসবের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে, উত্তর ভারতের রাজনীতির গ্রিপ একটু, একটু করে বিজেপির কিন্তু আলগা হচ্ছে। এই অবস্থায় যেভাবে বেআব্রুভাবে এই হিমন্ত বিশ্ব শর্মাকে অ্যাটাক করা হয়েছে, সেই জায়গাটাও কিন্তু বিজেপির একটা অংশ মেনে নিতে পারছে না। এবং এই জায়গায় যদি পাল্টা প্রত্যাঘাত করা না হয়, তাহলে এইটা একটা উত্তর পূর্বের মানুষের কাছে বার্তা যাবে যে বিজেপির রাশ এখানে পুরোপুরি আলগা হয়ে গেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে যা খুশি তাই বলে দিয়ে যেতে পারেন, এবং সত্যিই সেই ব্যাপারটা আছে, সেই জন্য এরা মুখ বুজে সহ্য করছেন। এর পাশাপাশি মণিপুর কাণ্ড নিয়ে বিজেপির অস্বস্তি আছে, সেই জায়গাটা খুঁজিয়ে খুঁজিয়ে বারবার তোলার চেষ্টা করা হচ্ছে, যেটা কিন্তু বিজেপির অস্বস্তি আরও বাড়াবে। এবং সবথেকে বড় কথা, এখানে যেহেতু ছোট ছোট রাজ্য আছে, তৃণমূল নিজে কিন্তু সেখানে পেনিট্রেট করতে চায়। এখন বারবার তৃণমূল নেত্রী এই কথা বলছে, আর বিজেপি তার কোনো পাল্টা প্রত্যাখ্যাত করছে না, কোনো জবাব দিতে পারছে না। এই জায়গা থেকে আগামী দিনে কিন্তু এইসব রাজ্যে তৃণমূলের প্রতি সমর্থন বাড়তে পারে। তারা তো অত কিছু বুঝছে না বাংলায় কি হচ্ছে। ফলে বাংলার বাইরে যদি এইসব কোনো রাজ্যে তৃণমূল বাই চান্স ক্ষমতায় চলে আসে, বা তারা একটা বড় ভোট ব্যাংক সেখানে দখল করে নেয়, সেটা কিন্তু বিজেপিকে সর্বভারতীয় ক্ষেত্রে যথেষ্ট কোণঠাসা করে দেবে। ফলে হিমন্ত বিশ্ব শর্মাকে যে অ্যাটাকটা, সেটাও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোটেই ভালোভাবে নিচ্ছে না। এবার ৩ নম্বর যেটা হয়েছে, তিনি সরাসরি এবার কিন্তু অমিত শাহকে অ্যাটাক করে দিয়েছেন। যেটা আপনারা জানেন যে অমিত শাহের পুত্র জয় শাহ, তিনি কিন্তু আইসিসির প্রেসিডেন্ট হয়েছে। এবং এবং সেই জায়গা থেকে একটা খোঁচা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এখানে যে একটা ভয়ঙ্কর রকমের রাজনীতি করছে, এখানে স্বজন পোষণ চলছে, এই জায়গাটা উস্কে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ অমিত শাহের ভাবমূর্তিটাকেও কিন্তু কালিমালিপ্ত করা হচ্ছে। এবার এমনিতেই দেখুন, অমিত শাহের উপর একটা কিন্তু চাপ আছে যে পশ্চিমবঙ্গের এই রকমের অবস্থান হচ্ছে, কিন্তু অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু এখনো চুপ করে আছে। তারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর সেই চাপটা দেয়নি। এখন তাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তার পরিবার নিয়ে টানাটানি করা হচ্ছে, এবং সেই অবস্থাতেও যদি অমিত শাহ কোনো রকম কোনো কিছু না করেন, তাহলে জনমানসে এটাই প্রতিষ্ঠিত হবে যে অমিত শাহ নিশ্চয়ই কোনো স্বার্থের ব্যাপার এখানে আছে, সত্যিই কোনো সেটিং রাজনীতি তিনি করছেন। এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার উপরে থাকেন, তার কারণ তিনি যখন এরকম ব্যক্তিগত আক্রমণ করেন, তখনও এই ভদ্রলোক চুপ করে বসে থাকেন। ফলে ওই বললাম যে মোদির পরবর্তী জামানায় কে প্রধানমন্ত্রী হবেন, সেই দৌড়ে অমিত শাহও আছেন। তিনি একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তার প্রশাসনের বেয়াদবিকে যদি হ্যান্ডেল করতে না পারেন, তিনি আগামী দিনে দেশ চালাবেন কি করে? এই জায়গা থেকে তো জনসমর্থন এমনিই তার কমে যাবে। ফলে সেই জায়গা থেকে কিন্তু অমিত শাহকেও এই ব্যক্তিগত খোঁচাটা দিয়ে, ব্যক্তিগত কুরুচিকর আক্রমণটা করে তিনি কিন্তু এই জায়গাটাও ঘাঁটিয়ে দিয়েছেন। এবার সবথেকে যে গুরুত্বপূর্ণ জায়গাটা আসছে, সেটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে। দেখুন, প্রধানমন্ত্রী সাধারণত বৈদেশিক নীতি, অর্থনৈতিক ব্যাপার, দেশের উন্নয়ন, এই সব জায়গাতেই থাকেন। আভ্যন্তরীণ রাজনীতির বিষয়টা তিনি অতটা মাথা গলান না। তিনি মোটামুটি যেটা ছেড়ে দেন, সেটা দলের অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, এদের উপরই পুরো ব্যাপারটা কিন্তু তিনি ছেড়ে দেন। তিনি দেশের আভ্যন্তরীণ যে রাজনীতি, সেটার মধ্যে এখন আর খুব একটা বেশি মাথা গলাচ্ছিলেন না। কিন্তু সেটা না করার ফলে এই ২০২৪-এর নির্বাচনে তাকে একটা কিন্তু বড়সড় ধাক্কা খেতে হয়েছে, এবং তিনি খুব ভালো করে বুঝতে পারছেন ৫ বছর তাকে কিন্তু সরকারটা চালাতে হবে, এবং সেই সরকারের কিন্তু দারুণ রকমের জনমত বা প্রবল সংখ্যাগরিষ্ঠতা নেই। এই অবস্থায় বারবার তিনি যেটা করেন না, কিন্তু তাকে সেই জায়গাটায় জড়িয়ে দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে সেটিং রাজনীতি। তিনি এই জায়গাটায় ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী ঢুকতে চাইছিলেন না, কিন্তু তার ফলে তাকে এই দোষে দুষ্ট হতে হচ্ছিল যে তার আশীর্বাদের হাতটা মাথার উপর আছে, তো সেই জন্য যা খুশি এই রাজ্যে করে যেতে পারে। আর এবার সেই জায়গাটাতে যদি তিনি চুপ করে বসে থাকেন, মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, যতই মুখে বিজেপি বলুক, যতই মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন, সেখানে সত্যিই এমন একটা ব্যাপার আছে যেখান থেকে এই নরেন্দ্র মোদীর মমতা বন্দ্যোপাধ্যায়কে করার কিছু ক্ষমতা নেই। আর তার ফলে আগামী দিনে বাংলায় তো ছেড়ে দিন, এই আরজিকর ইস্যু কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। আগামী দিনে বিজেপির রাজনীতি এর জন্য প্রচণ্ড রকমের কিন্তু অ্যাফেক্টেড হবে। এবং আপনারা জানেন যে বিজেপির রাজনীতি বর্তমানে নরেন্দ্র মোদীকে মুখ করেই কিন্তু এগোয়। মুখকে নরেন্দ্র মোদী, তার উন্নয়নে ভরসা রাখুন, এই জায়গাটা কিন্তু বিজেপির প্রচারের মূল অস্ত্র। সুতরাং আগামী দিনে যদি এটার জন্য ভরাডুবি হতে শুরু করে, মানুষ যদি এটা বুঝতে শুরু করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু করার ক্ষমতা নেই, যা খুশি তাই করে যেতে পারে, দেশের মধ্যে আগুন লাগিয়ে দেবে বলছে, বিভিন্ন রাজ্যকে ছিন্ন ভিন্ন করে দেবে বলছে, তা সত্ত্বেও কিছু করতে পারছে না,
তাহলে আর বাকিদের কি করবে? এই যে জায়গাটা রয়েছে, এই জায়গা থেকে কিন্তু নরেন্দ্র মোদীকেও এবার বেরিয়ে আসার জায়গাটা তৈরি করতে হবে। তা না হলে তিনি তার সরকারের উপর যে চাপটা হবে, তিনি তো সরকার চালাতে পারবেনই না। উপরন্তু তার ভাবমূর্তি শুধু এই একটা ঘটনার জন্য অনেকটাই ডাউন হবে, যেটা আগামী দিনে বিজেপির রাজনীতির জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে চলেছে। আর এবার সবথেকে যেটা মোক্ষম জায়গা, সেটা হচ্ছে সঙ্ঘ পরিবারের জায়গা। এই সঙ্ঘ পরিবার এতদিন আ রাজনীতির ধারে কাছেও থাকতো না। মানে ওই তো বলছি, যারা সঙ্ঘ পরিবার করেন অথচ রাজনীতি করতে চান, তারা একদম সঙ্ঘ পরিবারকে বিদায় জানিয়ে সরাসরি বিজেপিতে চলে আসেন। আবার যখন মনে হয় যে না, রাজনীতি করব না, তারা বিজেপিকে বিদায় জানান, দিয়ে সঙ্ঘ পরিবারে আসেন। সঙ্ঘ পরিবারে থাকছেন থেকে রাজনীতি করছেন, এমন একটা কোনো ব্যাপার নয়। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে যে সিচুয়েশন চলছে, এত কিছু হওয়ার পরও যে কেন্দ্রীয় নেতৃত্ব অ্যাকশন নিচ্ছে না, সেখান থেকে একটা অ্যাজাম্পশন, একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে, যখন বাজপেয়ীর জামানায় কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন বা এনডিএ শরিক ছিলেন, তখন থেকেই সঙ্ঘ পরিবারের সঙ্গে তার একটা অদ্ভুত ভালো সম্পর্ক আছে। এবং এই সঙ্ঘ পরিবারই চায় না যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো পরিবর্তন ঘটুক এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাক। তার ফলে বিজেপি, বা বলা ভালো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, যদিও বা এখানে কড়া অ্যাকশন নিতে চাইছে, কিন্তু সঙ্ঘ পরিবার নাগপুর থেকে হাত পাটা বেঁধে রেখে দিয়েছে। মানে যেটা অ্যাবসলিউটলি ভুল ধারণা, কিন্তু এটা মানুষের মধ্যে এই পারসেপশনটা গেঁথে গেছে। এখন এই ভাবমূর্তির জায়গাটাকেও কিন্তু উদ্ধার করার দরকার আছে। যদি এটা না করে, সঙ্গের গায়েও যে কালিটা লাগছে, এবং সেটা এমন একটা কারণে লাগছে, নারী সুরক্ষা দিতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না, দুর্নীতিতে দুষ্ট একটা দল, উপর থেকে নিচে অবধি, মানে কে যে জেলে যাবে আর কে যে জেলের বাইরে থাকবে, এইটাই একটা বড় ব্যাপার। সেই রকম একটা দলের জন্য সঙ্ঘের যে ভাবমূর্তি রয়েছে, সেইটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরাসরি মোহন ভাগবত সেখানে তার দিকে আঙুল উঠে যাচ্ছে। মোহন ভাগবত যখন পশ্চিমবঙ্গে আসেন, তিনি তার সঙ্গে সভা করতে আসেন, সেখানে তাকে ফুল মুষ্টি পাঠানো হয়, তিনি সেটা অ্যাকসেপ্ট করছেন, সেইটাকে নিয়ে রাজনীতি করছে, যদি দেখো ওটাই তো সেটিং। এই যে জায়গাটা হচ্ছে, এবং তারপর দেখুন সঙ্ঘ ঘনিষ্ঠ যারা আছে, যারা বিভিন্ন রাজনৈতিক পোস্টে বসেছেন, তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটা সঙ্ঘ মোটেই ভালোভাবে নিচ্ছে না। ফলে যদি সামান্যতম কোনো কিছু থাকে যে এই হাত পা বেঁধে রাখার ব্যাপারটা নাগপুরের নির্দেশিকা, সেই জন্য এই জায়গাটাকে কিন্তু এবার উপড়ে ফেলার সময় এসে গেছে। ফলে দেখা যাচ্ছে যে এই কাছা খুলে খেলতে যাওয়া, সোজা কথায় একদম সপাটে বাইরে বেরিয়ে মাছ পিচে এসে ছয় মারবো, এই যে স্টান্সটা মমতা ব্যানার্জি নিতে গেছেন, এতে কিন্তু সো কল্ড যারা, যাদেরকে এতদিন রক্ষাকর্তা বলে সাধারণ মানুষ মনে করছিল, কিন্তু সত্যিই তারা সেই জায়গাটা করছিলেন না, তারা বুঝতে পারছিলেন তাদের এই মৌনী বাবা হয়ে থাকা, এই মৌনতাটা, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকটা ডাউট তৈরি করে দিচ্ছে। ফলে ফলে এখন সময় হচ্ছে অ্যাকশনের, মানুষকে এই বার্তাটা দেওয়ার যে না, আমরা সত্যিই এই দোষে দুষ্ট নয়। আর সেইটা যদি না করতে পারে, এই কিছু না করার জন্য অনেক কিছু করেছে, এই দায়টা নিয়ে প্রচণ্ড রকমের ভাবমূর্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। আর তার থেকেও বড় কথা, যে ঘটনাগুলো ঘটছিল, এই ল অ্যান্ড অর্ডার স্টেট ম্যাটার বলে এতদিন কেন্দ্র ঢুকছিল না, সেই জায়গাটায় কিন্তু মানুষের এক্সপেকটেশন হয়ে গেছে, কেন্দ্র এখনও যদি চুপ করে থাকে, তাহলে তো কেন্দ্র নিজেদের স্বার্থে রাজনীতি করছে, মানুষের ভালোর জন্য তো তারা রাজনীতি করছে না। আর এই এফেক্টটা, আবারও বলছি, আরজিকর কাণ্ড সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। বাংলা যদি এইভাবে মুখ ফিরিয়ে নেয়, তার এফেক্ট কিন্তু গোটা গোটা ভারতবর্ষে পড়তে চলেছে। ফলে ফলে একটা জায়গা তৈরি হয়েছে যে এবার কিন্তু কড়া অ্যাকশন হচ্ছে। আর কোনো আটকাবার জায়গা থাকছে না। এবং এই যে ভুলটা, লাস্ট ভুলটা করে ফেললেন দিদি, ওই প্রকাশ্য মঞ্চ থেকে এই আগুন লাগানোর কথা বলা এবং সরাসরি দাগিয়ে দেওয়ার চেষ্টা করা, এই জায়গাটার বড় খেসারত কিন্তু এবার দিতে হবে। আর কোথাও থেকে কোনো বাঁচানোর বা সামান্যতম সহানুভূতি পাওয়ার জায়গাটাও আর অবশিষ্ট রইল না। এমনটাই কিন্তু জাতীয় রাজনীতিতে চর্চা হচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যিই এবার খোলস ছেড়ে বেরোবে মোদী প্রশাসন, এবং যেখানে যেটুকুনি শেকল পরানো ছিল, একটু হলেও সহানুভূতির হাওয়া দিয়ে আটকানো ছিল, সেইটা একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেল? আর সেই কারণেই কি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আপৎকালীন ভিত্তিতে দিল্লি ডেকে পাঠালো? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।